হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স চ্যাম্প 1 2 3। আমরা আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব থেকে পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার একটা যে কালজয়ী ফর্মুলা আবিষ্কৃত হয়েছিল, সেই ফর্মুলাটা কিভাবে এস্টাবলিশ হয়েছিল সেটার একটা সিম্পল ইন্টারপ্রিটেশন আমরা দেখিয়েছি এবং এটাকে আমাদেরকে ছোটবেলাকার ক্লাসগুলোতে মাথায় রাখতে হবে। এখন যদি আমরা আরও ডিটেল ইন্টারপ্রিটেশনে যাই তাহলে তার জন্য আরও হায়ার অর্ডার ম্যাথামেটিক্স লাগবে এবং সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো সেগুলোতে যাওয়ার আগে আমাদের মেকানিক্যাল যে নলেজ, মানে মেকানিক্সের যে নলেজ, সেটা আগে ঝালিয়ে নিতে হবে এবং তারপর আমাদের ভেক্টর অ্যানালিসিস ভালো করে শিখে নিতে হবে এবং আরও বিষয় রয়েছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপরে একটা ডিপ ডাইভ নিতে হবে এবং কিছু কিছু কোয়ান্টাম মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপরেও কিছু আইডিয়া আমাদেরকে করে নিতে হবে। তারপরে কিন্তু সেই হায়ার যে প্রুফগুলো, হায়ার অর্ডার প্রুফ যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বা এক্সপ্লানেশনগুলো রয়েছে, সেই এক্সপ্লানেশনগুলো সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। আমাদেরকে ভাবতে গেলেও তো আগের থেকে অনেকটা জেনে নিতে হবে, তারপরে তো যেতে হবে। তো চ্যানেলটা নতুন, সদ্য সদ্য শুরু করা হয়েছে, সুতরাং এক্ষুনি তো আর একটা বড় কনসেপ্ট নিয়ে কাজ করার ইচ্ছে আমার নেই। ধীরে ধীরে সমস্ত কিছুই দেওয়া হবে। তো তার আগে পর্যন্ত যারা নিচুর দিকে রয়েছে, যারা এই সবেমাত্র শুরু করছো ফিজিক্স শিখতে, তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। তো মোটামুটি এই ভিডিওতে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নটা আমাদের বারবার সম্মুখীন হতে হয়, মানে ক্লাস 10-তেও হয় এবং ক্লাস 11-তেও হতে পারে এবং অন্যান্য যে কোনো রকমের যে ছোটোখাটো পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে হতে পারে, বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতেও এই বিষয়টা নিয়ে ফেস করতে হতে পারে। তো এইটা হলো যে গ্যাসের গতিতত্ত্ব তো আমরা পড়লাম, এখান থেকে চাপের রাশিমালা আমরা পাচ্ছি পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। তাহলে গ্যাসের যে পাত্র, সেই পাত্রের দেওয়ালের উপর একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলো নির্দিষ্ট সময়ে যে বল প্রয়োগ করছে সেখান থেকে চাপের রাশিমালা তৈরি হচ্ছে। তো এটা যদি তৈরি হয় তাহলে আমরা উষ্ণতাটা পেলাম কি করে? তো এখন এই ভিডিওতে আমরা এই গ্যাসের গতিতত্ত্ব থেকে উষ্ণতার ব্যাখ্যাটা আমরা কিভাবে পাবো সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো, এটা আলোচনা করার জন্য আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে উষ্ণতার ব্যাখ্যা, এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কতকগুলো জিনিস ধরে নিয়েছি। সেটা হলো, যে গ্যাসটা নিয়ে কাজ করব সেই গ্যাসটা হলো 1 গ্রাম অণু গ্যাস এবং 1 গ্রাম অণু গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তার পরম উষ্ণতা ক্যাপিটাল টি এবং অ্যাভোগাড্রোর যে সূত্র, সমায়তন গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, তো তার মধ্যে এখানে 1 গ্রাম মোল পরিমাণ গ্যাসে অ্যাভোগাড্রোর মত অনুযায়ী যে অণুটা থাকে, যে সংখ্যক অণু আছে, সেই অণুটার সংখ্যাটাকে আমরা যদি ক্যাপিটাল এন বলে ধরে নিই তাহলে তার মান হবে 6.023 × 10⁻23, অর্থাৎ এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে আমরা চিনি বা জানি। এই পর্যন্ত আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে আমরা পাচ্ছি পি, ভি, টি এবং এন, এই বিষয়গুলো, এবং 1 গ্রাম মোল পরিমাণ গ্যাস, এটাকে নিয়ে আমরা কাজ করব। তো এখন 1 গ্রাম গ্যাসের অণুর সংখ্যা তো যদি ক্যাপিটাল এন হয়, তাহলে এখানে আণবিক ওজন কত? এই গ্যাস অণুটার যে আণবিক ওজন, এরকম একটা মান ধরতে হবে। আণবিক ওজনটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা আমরা ধরে নিতে পারি। তো এই ক্যাপিটাল এম যদি ওজন হয় তাহলে 1 গ্রাম গ্যাসের ভরটাকেই বলা হচ্ছে আণবিক ওজন। আণবিক ওজনের সংজ্ঞা অনুযায়ী আণবিক ওজন বা 1 গ্রাম মোল গ্যাসের ভর, সেটাও হলো ক্যাপিটাল এম। এই পর্যন্ত আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। এরপর গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 1/3 রো, অর্থাৎ গ্যাসের ঘনত্ব, এবং সি স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম 1/3 রো সি স্কোয়ার। সি স্কোয়ারের মাথায় অবশ্যই একটা বার তো এসেই যায়, কারণ এটা গড় বর্গ বেগ। তাহলে এবারে মোটামুটি বোঝা যাচ্ছে যে কেন আগের ভিডিওতে হঠাৎ করে গড় বর্গ বেগ নিয়ে, গড় বর্গ বেগের বর্গমূল বা গড় বর্গ বেগ নিয়ে আমরা কেন কথা বলছিলাম, সেই ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান থেকে। তো তাহলে 1/3 রো সি স্কোয়ার এটা আমরা পাচ্ছি। মানে এই চিহ্নটাকে যদি আমরা মুছেই দিই, এরপর 1/3 রো সি স্কোয়ার এটা আমরা পাচ্ছি। আচ্ছা, আয়তন কত ছিল? এখানে আয়তন ছিল ভি। আয়তন যদি ভি থাকে তাহলে
ভর হচ্ছে এম, তাহলে m/v = রো, এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে রো এর বদলে বসাতে পারি m/v c² বার, এরকম একটা আমরা রাশিমালা পাচ্ছি। এবার দেখো, যদি ভিটাকে ট্রান্সফার করে নিই, এখান থেকে আমরা পাবো pv = 1/3 mc² বার, এটা পাচ্ছি। তাহলে পিভি সমান, যদি আদর্শ গ্যাস হয়, মানে 1 গ্রাম অণু গ্যাস, তো তাহলে গ্যাসের পরিমাণ হচ্ছে 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু গ্যাস। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ফর্মুলাটা কি? পিভি = RT, এই ফর্মুলাটা আসছে। তাহলে এখান থেকে আমরা পিভির বদলে RT, আর হলো আদর্শ গ্যাস কনস্ট্যান্ট বা বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা আমরা পেলাম RT = 1/3 mc² বার, এটা আমরা পাচ্ছি। কিন্তু 1/3 mc² একটু চেনা চেনা লাগছে। mc² মানে হাফ mv², এরকম কিন্তু আমরা একটা পড়েছিলাম। এটাকে বলছিলাম আমরা গ্যাসে একটা কণার গতিশক্তি। তাহলে গ্যাসের কণাগুলোর যে গতিশক্তি হাফ mv², এই v² বদলে যদি c² আমরা বসাই, তাহলে এটা হাফ দরকার। যদি হাফ আমরা কনভার্ট করি, তাহলে RT = এখানে লাগবে কত? হাফ। তো হাফ যদি এইখানে আমরা বসাই, তাহলে এদিকেও তো একটা হাফ আমাদেরকে গুণ করতে হবে, এখানেও আমাদেরকে একটা হাফ গুণ করতে হবে। যদি না হাফ গুণ করি, তাহলে কিন্তু আমরা এটা পাবো না। তো এখানে আমরা একটা হাফ দিলাম, এখানেও হাফ গুণ করলাম, 1/3 mc² বার, এই পর্যন্ত পেলাম। এবার এই 3টাকে এখানে না রেখে যদি আমরা এদিকে তুলে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 3RT/2, এটা লেখার সঙ্গে সঙ্গে আমরা এই পোর্শনটাকে মুছে দিলাম, এবং এই পোর্শনটাকে মুছে দিলে আমরা এইখানে বসিয়ে দিতে পারছি, এটা গ্যাস অণুর গতিশক্তি EK, হাফ mv² হয়ে গেল। একই রকম দেখতে, হাফ mv² মানে c² বার, গ্যাসের অণু বলে এটা c² বার হচ্ছে, তাই হাফ mc² বার = এটা হাফ mv² এর সঙ্গে একদমই প্রায় সিমিলার, এটাকে আমরা লিখলাম EK। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে, যে EK = 3RT/2। তাহলে গ্যাস অণুর গতিশক্তি কত পাওয়া গেল? কতগুলো গ্যাস অণু না, 1 গ্রাম মোল গ্যাস অণুর গতিশক্তি পেলাম 3RT/2 বা 3/2 R × T, এটা আমরা পেলাম। এরপর এখান থেকে যদি গড় গতিশক্তি আমরা বের করি, তাহলে গড় গতিশক্তি এখানে 1 গ্রাম অণুতে কত আছে? অ্যাভোগাড্রো সংখ্যার অণু রয়েছে, n সংখ্যক অণু আছে। তাহলে এখানে গড় গতিশক্তি বলতে আমরা E বার বসাতে পারি। তাহলে এই যে টোটাল EK পাওয়া গেছিল, এটাকে আমাদেরকে কি করতে হবে? n দিয়ে ভাগ করতে হবে, এবং n দিয়ে ভাগ করলে আমরা এখানে করতে পারি যে 3/2 RT/n, এইটা পর্যন্ত আমরা লিখতে পারি। এবং 3/2 এই R/n কে আমরা ট্রান্সফার করতে পারি বোল্টজম্যান কনস্ট্যান্ট T দিয়ে। R/n এর ভ্যালুটা এটা 3kT/n, এই পর্যন্ত আমরা পাচ্ছি। এই k বলা হচ্ছে BOLTZMANN কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে এটাকে বলা হচ্ছে, বোল্টজম্যান ধ্রুবক। এটা আদর্শ গ্যাস ধ্রুবককে যদি n দিয়ে ভাগ করে দেওয়া হয়, আদর্শ গ্যাস ধ্রুবক ভাজিত অ্যাভোগাড্রোর সংখ্যা যদি করে দেওয়া হয়, তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট আমরা পেয়ে যাই। এটা হলো আদর্শ গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গড় গতিশক্তিটা কি হচ্ছে? ভ্যারিয়েস T, এই ভ্যালুটা তো ধ্রুবক, আর এর মান ধ্রুবক, n এর মান ধ্রুবক, অর্থাৎ বোল্টজম্যান কনস্ট্যান্ট ধ্রুবক, 3 ধ্রুবক, 2 ধ্রুবক। তাহলে 3/2k, এই টোটাল ভ্যালুটা ধ্রুবক হয়ে গেলে আমরা গড় গতিশক্তি পেলাম E ভ্যারিয়েস T। অর্থাৎ যদি গড় গতিশক্তি বাড়ে, অণুগুলির গড় গতিশক্তি যদি বাড়ে, তাহলে গ্যাস অণুগুলির উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং গতিশক্তি যদি হ্রাস পায়, তাহলে উষ্ণতা হ্রাস পাবে। এরকম একটা রিলেশনশিপ পেলাম। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু তাপমাত্রার ধারণা তৈরি হলো। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের কণার গতিশক্তিগুলোই হচ্ছে উষ্ণতা সৃষ্টির জন্য দায়ী। এখন পরম শূন্য উষ্ণতাতে T এর ভ্যালুটা, এটা যেহেতু পরম মান, T পরম উষ্ণতা বলা হয়েছিল। এখন যদি 0K হলে ব্যাপারটা আলাদা, কিন্তু পরম শূন্য উষ্ণতাতে
জিরো কে তে এখানে কনফিউশনাল কোশ্চেন পড়তে পারে, টি যদি জিরো কে হয় তাহলে ই এর ভ্যালু কি? না, তখনও কিন্তু গড় গতিশক্তি বলে কিছু থাকবে, তখনও গড় গতিশক্তি বলে কিছু থাকবে, কিন্তু টি যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কি হবে? তাহলে হবে না। এখানেও কনফিউশনটা ক্লিয়ার করতে গেলে আবার বেসিক জায়গাটার উপরে জোর দিতে হবে। জিরো কে যা -273 ডিগ্রি সেন্টিগ্রেড সেম, সুতরাং টি জিরো কে অর্থাৎ টি মানে 0 কেলভিন উষ্ণতাতে গ্যাসের কণার গতিশক্তি বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের কণার গড় গতিশক্তি উভয়ই হবে কিন্তু 0, কারণ পরম শূন্য উষ্ণতায় কণাগুলোর গতি স্তব্ধ হয়ে যায় এবং কণাগুলো স্থির হয়ে যায় এবং কণাগুলোর গড় গতিশক্তি হয়ে যায় 0। এখন পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসীয় অবস্থাতেই থাকে না, তার অবস্থা তো চেঞ্জ হয়ে যায়, বা ধরে নেওয়া যেতে পারে পরম শূন্য উষ্ণতায় যাওয়ার আগে গ্যাসের কণাগুলো তরল হয়ে যায়, তরল অবস্থায় চলে যায়, সেই হিসাবে হয়তো গতিশক্তি 0 হয়ে যাচ্ছে। তো সেটা তো ভিন্ন আলোচনা। তো অত ডিটেলসে অ্যাজিউম না করে মোটামুটি এটা ধারণা করা যেতে পারে যে পরম শূন্য উষ্ণতাতে গ্যাসের কণার গতিশক্তি 0 হয়ে যায়। এখন আমরা এটা করতে গিয়ে কিন্তু ওই সি স্কোয়ার বার যে এত কষ্ট করে বের করলাম সেটা কিন্তু বেরিয়ে গেছে আমাদের মাথার থেকে। তো এখান থেকে মাথার থেকে বেরিয়ে গেলে তো আর হবে না। এখানে আমরা কি পেয়েছিলাম, যে গ্যাসের গতিতত্ত্ব থেকে পেয়েছিলাম পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার বার, এরকম আমরা একটা পেয়েছিলাম। তো এখানে CRMS ভ্যালু মানে আমরা দেখেছিলাম যে এটা সি স্কোয়ার বার, সরি তলায় 2 দিয়ে দিয়েছি, সি স্কোয়ার বার, এটা আমরা দেখেছিলাম। তাহলে সি স্কোয়ার বার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কত পাচ্ছি এখান থেকে? এই 3p/ρ CRMS এর ভ্যালু আমরা পেলাম √3p/ρ। এখন যদি আমরা এটাকে আদর্শ গ্যাস নিই, আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম মোল যদি গ্যাস হয় তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, মানে যে গ্যাসটা নিয়ে আমরা কথা বলছি সেই সমীকরণটা এটা মেনে চলে। এখন যদি এই সমীকরণটা মেনে চলে, ভি এর বদলে আমরা বসাতে পারি রো ইকুয়াল টু m/v, এটা আমরা জানি রো ইকুয়াল টু হলো m/v। তো এখানে আমরা লিখতে পারি √3p/m/v, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 3pv/m, এরকম একটা করতে পারি। এখন পিভির বদলে আরটি বসিয়ে দিতে পারি, তাহলে দাঁড়াচ্ছে √3rp/m। তাহলে এখানে আমরা কি পেলাম, যে এই যে উষ্ণতা CRMS এই গতিবেগটার সঙ্গে আমরা কিন্তু মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি এটার সঙ্গে কিন্তু গ্যাসের কণার গড় বর্গবেগের বর্গমূলের সঙ্গে উষ্ণতার বর্গমূল কিন্তু একটা সমানুপাতিক রিলেশন তৈরি করে নিল। CRMS সমানুপাতিক সম্পর্কযুক্ত হচ্ছে √T এর সঙ্গে। এটা কিন্তু আমরা CRMS এর সঙ্গে একটা সম্পর্ক পেয়ে গেলাম মানে অনুসিদ্ধান্ত হিসেবে। এবং এখান থেকে আবার একটা ইন্টারেস্টিং সিদ্ধান্ত আমরা আসতে পারি যে এখানে আমরা কি পেয়েছিলাম, যে পি ইকুয়াল টু কে ইকুয়াল টু 3RT/2, এটা আমরা পেয়েছিলাম। এখান থেকে আমরা একটা মজার ব্যাপার ঘুরিয়ে দিতে পারি, কে ইকুয়াল টু 3RT/2। এখন পিভি ইকুয়াল টু আরটি, এটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবং 1 গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে এখানে n ইকুয়াল টু 1, মানে স্মল n ইকুয়াল টু 1। তো এই আরটির বদলে আমরা যদি বসাই 3/2 পিভি, এটা আমরা বসাতে পারি কে ইকুয়াল টু, তাহলে অতএব পি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2/3 কে 2/3v, এটা আমরা লিখতে পারি 2/3v ইন্টু কে। এখন ভি এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, তাহলে এরকম দাঁড়াচ্ছে 2ek/3v। তাহলে যদি একক আয়তনের গ্যাস নেওয়া হয় তাহলে ভি ইকুয়াল টু 1 হয়ে যায়, মানে একক আয়তনের গ্যাসে পি ইকুয়াল টু 2/3 কে। তার মানে কতটা পরিমাণ একক আয়তনের গ্যাসেতে কতটা পরিমাণ চাপ,
একক আয়তনের, ঘুরিয়ে বলি ভাষাটাকে ঠিক করে বললে যেটা দাঁড়ায়, একক আয়তনের গ্যাসের মধ্যে যতগুলো সংখ্যক গ্যাস অণু আছে, একক আয়তনের গ্যাসের মধ্যে যত সংখ্যক গ্যাস অণু আছে, সেই গ্যাস অণুগুলো যে গতিশক্তি পাবে তার 2/3 পরিমাণ চাপ পাত্রের দেওয়ালের উপর প্রযুক্ত হবে। এইটা একটা অনুসিদ্ধান্ত আমরা পেতে পারি যে একক আয়তনের গ্যাসের মধ্যে যে সংখ্যক অণু থাকে, সে অণুগুলো পাত্রের দেওয়ালেতে যে চাপ প্রয়োগ করবে সেই চাপটার মান হলো ওই গ্যাসের অণুগুলোর গতিশক্তির 2/3। একদম ক্লিয়ার? এই পর্যন্ত। এইখান থেকে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে, বা এখান থেকে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা শুরু করার চেষ্টা করব। তো আশা করি এই যে টোটাল কনসেপশনটা, যে P = 1/3 ρc² দিয়ে যে ফর্মুলাটা আমরা তৈরি করেছিলাম, তো সেই ফর্মুলাটাকে আমরা আদর্শ গ্যাসের থিওরিতে PV = RT এটাতে আমরা পুট করে দেওয়ার পর যে যে অনুসিদ্ধান্তগুলো আমরা পেলাম, যে উষ্ণতার সংজ্ঞা, চাপের যে কারণ, সব কিছুর ব্যাখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে, এবং দেখলাম যে একটা আরেকটার সঙ্গে কোরিলেটেড, মানে একটাকে দিয়ে আরেকটাকে ট্রান্সফার করলে কিন্তু আমরা একটা রিলেশন থেকে অন্য রিলেশনে পৌঁছে যেতে পারি। তো এই রিলেশনশিপগুলো প্রুভ করতে দিতে পারে। এবং সব থেকে যেটা বড় অনুসিদ্ধান্ত আমরা পেলাম, যে একক আয়তনের গ্যাস অণুগুলির মধ্যে থাকা গ্যাস কণাগুলো যে গতিশক্তিটা লাভ করে ছোটাছুটি করার ফলে, সেই গতিশক্তিটা 2/3 কিন্তু চাপ হিসেবে কাজে লাগে। এবার বাকি 1/3 কোথায় যায়? সিম্পল কেস, নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয় এটা জানতে গেলে আমাদেরকে থার্মোডাইনামিক্সের ভেতরে প্রবেশ করতে হবে, এবং সেটা পরবর্তী স্টেপের আলোচনা, এই ভিডিওর মধ্যে তো অবশ্যই নয়। এই আলোচনাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকবে, এবং যেভাবে খুশি জুড়ে থাকতে পারো। সেই পর্যন্ত আগের ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।